আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে একটি কম্পিউটারে গেম খেলা গেলেই সেটা হয়তো একটি গেমিং পিসি হয়ে যায়, কিন্তু বাস্তবে একটি সাধারণ কম্পিউটার এবং একটি গেমিং কম্পিউটারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা মূলত একটি গেমিং কম্পিউটার পারচেজ করার ক্ষেত্রে বড় ধরনের বাজেট সিলেক্ট করে থাকলেও সেটা সঠিক কম্পোনেন্ট পারচেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এটা অনেক ক্ষেত্রে হয় আমাদের কম্পিউটার সম্পর্কে অজ্ঞতা কিংবা দোকানদারের কারসাজির কারণে। তাই আজকে জানবো একটি সাধারণ কম্পিউটার এবং একটি গেমিং কম্পিউটারের মধ্যে পার্থক্য এবং কম্পিউটার কম্পোনেন্ট পারচেজ করার ক্ষেত্রে আপনার কষ্টার্জিত টাকাগুলো যেন সঠিকভাবে ব্যবহার হয়। তাছাড়া কেনই বা ট্রাস্টেড সলিউশন হবে আপনার স্বপ্নের গেমিং কম্পিউটার পারচেজ করার ক্ষেত্রে আলটিমেট ডেস্টিনেশন, তা সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে একটি গেমিং কম্পিউটার পারচেসের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে সাধারণ কম্পিউটার এবং গেমিং কম্পিউটার কি। বাসাবাড়ি কিংবা অফিসে সাধারণ যেসব টাস্কগুলো আছে সেই সকল কাজগুলো লাইক ইন্টারনেট ব্রাউজিং বা মাল্টিমিডিয়া কনজামশন, এই সব টাইপের যে সাধারণ মাল্টিটাস্কিংগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য আসলে একটি সাধারণ কম্পিউটার ব্যবহৃত হয়। অপরপক্ষে একটি গেমিং কম্পিউটার হয় হাই গ্রাফিক্স এবং পারফরমেন্স বেস, যার মূল কাজই থাকে কোয়ালিটিফুল গেমিং, তাছাড়া হাই এন্ডের ভিডিও এডিটিং, এছাড়া অনেক ভারী ভারী সফটওয়্যার পরিচালনার জন্য এই সব টাইপের কম্পিউটারটি হয় সেরা চয়েস। মনে রাখবেন, একটি গেমিং কম্পিউটার পারচেসের ক্ষেত্রে আপনাকে একটি ভালো বাজেট ক্রিয়েট করতে হবে, এবং সেই ভালো বাজেট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি কোন টাইপের গেম খেলবেন বা কোন টাইপের গেমিং করবেন সেটার উপর ডিপেন্ড করে। সুতরাং আপনি কোন টাইপের গেম খেলবেন, তাছাড়া অন্যান্য কোন ধরনের কাজ করবেন সে সম্পর্কে আপনার একদম প্রপার ধারণা থাকা দরকার, যেন আপনি কম্পিউটার কম্পোনেন্টগুলো পারচেস করার ক্ষেত্রে একটি টাকাও কোথাও অপব্যবহার না করেন। তো চলুন এখন জেনে আসি একটি গেমিং কম্পিউটার বিল্ড করার ক্ষেত্রে আপনাকে কোন কোন কম্পোনেন্টগুলো পারচেস করতে হবে এবং সেগুলো পারচেস করার ক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলো বিবেচনায় রাখবেন। তো প্রথমেই আসি প্রসেসরের কথা। প্রসেসর পারচেসের ক্ষেত্রে আপনাকে একটি ভালো ধরনের বাজেট ক্রিয়েট করে রাখতে হবে, এবং আপনি যে প্রসেসরটা সিলেক্ট করে রেখেছেন মনে মনে সেটার কোর কতটা, থ্রেড কতটা, সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। বা আপনি যে যে গেমসগুলো কম্পিউটারে খেলবেন বা অন্যান্য যে সকল কাজগুলো করবেন সেগুলোকে আসলে সিঙ্গেল কোর বেসড নাকি মাল্টি কোর বেসড সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কারণ আমরা জানি যে সিঙ্গেল কোর বেসড যে প্রসেসরগুলো আছে সেগুলো এক ক্যাটাগরি, এবং মাল্টি কোর বেসড যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু আরেক ক্যাটাগরি। সুতরাং আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে যে আপনার প্রসেসরটা যে সিলেক্ট করছেন সেটার কোর কতটা, থ্রেড কতটা, এবং সেটা কোন জেনারেশনের কোন সিরিজের, সেগুলো বিবেচনা করে দেন আপনার প্রসেসরটাকে সিলেক্ট করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে বাজারে ইন্টেলের 14 জেনারেশনে কিন্তু প্রসেসর চলছে, এবং 15ও অলমোস্ট চলে এসেছে, বা ভিডিও যখন বানাচ্ছি তখন অলমোস্ট হয়তো সেটা বাজারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তাছাড়া রাইজেনে কিন্তু 7000 সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলো বেশ জনপ্রিয় একটি গেমিং কম্পিউটার বিল্ডের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু তাদের 9000 সিরিজেরও প্রসেসর আছে। আপনার বাজেটে যদি সেটা কুলায় তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কত কোর বা কত থ্রেডের প্রসেসর পারচেস করবো, তাই না? সো আপনি যদি একটি গেমিং বিল্ড করতে চান তাহলে মিনিমাম আপনি 6 to 8 কোর এবং 12 to 16 থ্রেডের একটি প্রসেসর পারচেস করবেন। এটাই মোটামুটি একটি আদর্শ সেটআপ বলতে পারেন। আর আপনি যদি স্ট্রিমিং করে থাকেন বা আপনার মাল্টিটাস্কিং এর যদি অভ্যাস থাকে, বা আপনি বড় ধরনের কাজ করে থাকেন লাইক প্রফেশনাল ভিডিও এডিটিং বা অন্যান্য যে গ্রাফিক্সের কাজগুলো যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোর কাউন্ট কিন্তু 12 প্লাস হওয়াটা দরকার, এবং আপনার থ্রেড কাউন্টও কিন্তু সেটা 24 প্লাস হওয়া দরকার। একটা কথা মাথায় রাখবেন যে 4.5 GHz প্লাস এবং L3 ক্যাশ মেমোরি সাপোর্ট প্রসেসরগুলো আপনার গেমিং এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা একটু অন্য লেভেলে নিয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, ইন্টেলের যে কোর আলট্রা সিরিজের যে প্রসেসরগুলো আছে যেগুলো আসলে এআই ইন্টিগ্রেটেড, সেগুলো কি আমার গেমিং বিল্ডের জন্য সুইটেবল কিনা? আমি বলবো ভাই, গেমিং এর জন্য আপাত দৃষ্টিতে সেটা খুব একটা কাজে লাগবে না, কারণ খুব বেশি গেমের মধ্যে কিন্তু আসলে এআই ইন্টিগ্রেট করা নাই। বাট আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন বা মাল্টিটাস্কিং হেভি যে কাজগুলো আছে সেগুলো যদি করে থাকেন, যেগুলোর মধ্যে এআই বেসড কিছু কাজ আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ইন্টেলের কোর আলট্রা সিরিজের প্রসেসরগুলো ব্যবহার করতে পারেন। কারণ এইসব প্রসেসরগুলো কিন্তু হাই পাওয়ার ম্যানেজমেন্ট উইথ হাইব্রিড আর্কিটেকচার সম্পন্ন এআই অপটিমাইজ প্রসেসর হয়ে থাকে। তার ফলে হাই এন্ড গেমিং এর পাশাপাশি আপনি যদি এআই বেসড কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এইসব প্রসেসরগুলো আপনার কাজে দিবে। আমাদের মধ্যে অনেকেই ভালো মানের প্রসেসর পারচেস করার পরেও সেটির সাথে মিলিয়ে একটি ভালো মানের সুইটেবল মাদারবোর্ড পারচেস করতে পারি না। অবশ্যই মনে রাখবেন, আপনার গেমিং বিল্ডের মাদারবোর্ডটি কিন্তু আপনার প্রসেসর এবং আপনার ক্রয়কৃত গ্রাফিক্স কার্ডের সাথে মিল রেখে পারচেস করতে হবে। সো চলুন জেনে আসি একটি গেমিং কম্পিউটার মাদারবোর্ডের ক্ষেত্রে কোন কোন টেকনোলজিগুলো থাকা আবশ্যক। আপনার গেমিং মাদারবোর্ডটিতে অবশ্যই PCIe Gen 5.0 সাপোর্ট থাকা দরকার, কারণ এটি আপনার গ্রাফিক্স কার্ডের প্রপার আউটপুটটি বের করে আনতে পারবে। লেটেস্ট RTX 4090 কিংবা ভবিষ্যতের আপডেটেড গ্রাফিক্স কার্ডের জন্য জরুরি। লেটেস্ট ইন্টারনেটের জন্য অবশ্যই আপনার ওয়াইফাই 6E এর সাপোর্ট, এছাড়া 2.5G ল্যান সাপোর্ট থাকা দরকার। দ্রুত ফাইল ট্রান্সফার, এছাড়া একাধিক ডিভাইস কানেকশনের জন্য অবশ্যই USB 4.0 এবং থান্ডারবোল্ট
মাদারবোর্ড 4.0 সাপোর্ট থাকা একান্তই জরুরি। এছাড়া আপনার সিলেক্টেড মাদারবোর্ডে এসএসডি লাগানোর জন্য অবশ্যই NVMe Zen 4 অথবা 5 এর সাপোর্ট থাকা জরুরি। আপনি কি জানেন বাজারে 3 ধরনের মাদারবোর্ড অ্যাভেলেবেল রয়েছে? একটা হলো ATX, একটা মাইক্রো ATX, একটা মিনি ATX। এখন কোনটা আমাদের জন্য সুইটেবল বা কোনটা আমরা আমাদের প্রসেসরের সাথে মিল রেখে বা কেসিং এর সাথে মিল রেখে বা গ্রাফিক্স কার্ডের সাথে মিল রেখে কিনবো, সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। তো চলুন জেনে আসি যে কোনটা আসলে আমাদের জন্য সুইটেবল। প্রথমে যদি ATX টাইপের মাদারবোর্ডগুলোর কথা বলি, তাহলে এটার মধ্যে কিন্তু আসলে একাধিক PCIe স্লট থাকে, যার ফলে আপনি গ্রাফিক্স কার্ডের সাথে অন্যান্য ডিভাইসে কিন্তু এটার সাথে অ্যাড করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে কিন্তু আসলে 4টা থেকে 8টা পর্যন্ত র্যাম থাকে, অর্থাৎ আপনি চাইলেই র্যাম যে কোনো পরিমাণে আপনি এখানে ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তাছাড়া এইসব মাদারবোর্ড কিন্তু আসলে ওভারক্লকিং এর জন্য বিখ্যাত হয়ে থাকে, অর্থাৎ যারা ওভারক্লকিং করার চিন্তা ভাবনা করে থাকেন তারা কিন্তু অবশ্যই ATX মাদারবোর্ডগুলো সিলেক্ট করবেন। এরপর যদি মাইক্রো ATX এর কথা বলি, এটার মধ্যে PCIe স্লট 2টা থেকে 3টা পর্যন্ত থাকে, যার ফলে একটা গ্রাফিক্স কার্ডের সাথে আর একটা এক্সট্রা চাইলে কার্ড আপনি ইউজ করতে পারবেন। এটার মধ্যে নরমালি আমরা 4টা র্যাম স্লট দেখে থাকি, অর্থাৎ আপনি একসাথে 4টা র্যাম এখানে ইউজ করতে পারবেন, যেখানে আপ টু 128GB পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল থাকে। মিনি ATX এর কথা যদি বলি ভাই, এটা কিন্তু একদম কম্প্যাক্ট সাইজের একটা মাদারবোর্ড থাকে, যার ফলে এটার মধ্যে আপনি জাস্ট একটা গ্রাফিক্স কার্ডের স্লট পাবেন আর 2টা র্যামের স্লট পাবেন। আর সাইজে যেহেতু ছোটখাটো হয়ে থাকে, অর্থাৎ যারা ছোটখাটো ডেস্কটপ বিল্ড করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে মিনি ATX ক্যাটাগরির মাদারবোর্ডগুলো সিলেক্ট করবেন। সুতরাং আপনি যদি হাই এন্ড গেমিং এবং আপগ্রেডেবিলিটি চান তাহলে আপনি ATX সিলেক্ট করবেন। আপনি যদি মিড রেঞ্জ এবং বাজেট ফ্রেন্ডলি একটি মাদারবোর্ড চান তাহলে কিন্তু আপনি মাইক্রো ATX সিলেক্ট করবেন। আর আপনি যদি খুব কম্প্যাক্ট এবং খুব ছোটখাটো সাইজের বিল্ড করতে চান তাহলে অবশ্যই মিনি ATX ক্যাটাগরির মাদারবোর্ডগুলো সিলেক্ট করবেন। এখন আপনাদের বলি যে মাদারবোর্ড টেকনোলজির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপকামিং বা কোন কোন জিনিসগুলো হয়তোবা ইতিমধ্যে বাজারে চলে এসেছে। সেটা হলো PCIe Zen 6.0, যেটা আসলে PCIe Zen 5.0 থেকে আরো বেটার হবে, আরো অ্যাডভান্সড এবং ফাস্টেস্ট হবে। র্যামের ক্ষেত্রে আমরা DDR5 মোটামুটি বাজারে এখন অ্যাভেলেবেল দেখছি, খুব শীঘ্রই হয়তোবা DDR6 লাইন আপের র্যামগুলো আমরা দেখবো, বা হয়তোবা সেটা আমাদের ভিডিও আস্তে আস্তে সেটা বাজারে চলেও আসতে পারে। অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু আসলে AI ইন্টিগ্রেটেড মাদারবোর্ডগুলো আমরা বাজারে দেখবো, যেটা কিন্তু আসলে গেমিং বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বা AI অপটিমাইজড যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেক বড় ধরনের কাজে দিবে। এছাড়া USB 5.0 কিংবা থান্ডারবোল্ট 5.0 টেকনোলজি আমরা হয়তোবা কিছুদিনের মধ্যে দেখবো, বা আমার ভিডিও আস্তে আস্তে হয়তোবা আপনারা সেটা বাজারে পেয়েও গিয়েছেন। আমরা অনেকেই ভাবি যে একটি গেমিং কম্পিউটার মানেই যেন সেটার মধ্যে গ্রাফিক্স কার্ড থাকতে হবে, এবং অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে ভাই গ্রাফিক্স কার্ড কি শুধুমাত্র গেমিংটাকেই হ্যান্ডেল করে? আরে না, গেমিং ছাড়াও কিন্তু আসলে আপনার কম্পিউটারে অনেক কাজ একটি গ্রাফিক্স কার্ড আরো সহজ করে ফেলে বা দ্রুততম সময়ে আপনাকে করে দেয়। তাই অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড পারচেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার প্রসেসর এবং মাদারবোর্ডের সাথে মিল রেখে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড পারচেস করবেন। এবং একটা কথা মাথায় রাখবেন যে গ্রাফিক্স কার্ডের VRAM বেশি হওয়া মানেই কিন্তু গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স ভালো হবে সেটা কিন্তু না। একটি গ্রাফিক্স কার্ডের কুলার কোড, মেমোরি বাস, ক্লক স্পিড, কোর কাউন্ট এগুলো সবকিছুর উপর বিবেচনা করে কিন্তু আসলে একটি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স নির্ধারণ করে। অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড পারচেসের ক্ষেত্রে আপনি এই সকল জিনিসগুলো বিবেচনায় রাখতে পারেন এবং NVIDIA RTX 40 সিরিজ কিংবা AMD RX 7000 সিরিজ থেকে আপনি গ্রাফিক্স কার্ড সিলেক্ট করতে পারেন। আপনার গেমিং বিল্ডের র্যাম সিলেকশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি ডুয়াল চ্যানেল কিংবা কোয়াড চ্যানেলের জন্য আলাদা আলাদা র্যাম পারচেস করেন তাহলে অবশ্যই প্রতিটি র্যাম কিন্তু সেম ব্র্যান্ড, সেম স্পিড, সেম মেগাহার্টজ এগুলা একসাথে সেম হতে হবে, নাহলে কিন্তু আপনি আসলে পারফরমেন্স ড্রপ পাবেন বা আপনার আশানুরূপ রেজাল্ট সেখান থেকে পাবেন না। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি কোন টাইপের র্যাম সিলেকশন করব বা কোন র্যামগুলো আমার জন্য সুইটেবল। আপনার মাদারবোর্ডের সাপোর্টেড যে টাইপের র্যামগুলো আছে সেগুলো কিন্তু আসলে আপনি সিলেক্ট করবেন। আপনি আগে দেখবেন যে আপনার মাদারবোর্ডে কি DDR4 এর র্যাম সাপোর্ট করে নাকি DDR5 এর র্যাম সাপোর্ট করে, সেই অনুযায়ী আপনি কিন্তু আসলে র্যাম সিলেক্ট করবেন এবং অবশ্যই ডুয়াল চ্যানেল কিংবা কোয়াড চ্যানেলে র্যাম সিলেক্ট করে থাকেন। অর্থাৎ আপনার মাদারবোর্ডে যদি দুটো র্যাম স্লট থাকে আপনি চিন্তা করতে পারেন ভাই আমি একটা র্যাম স্লটের মধ্যে 32GB একটা র্যাম কিনে আমার বাজেট অনুযায়ী আমি এর থেকে বেশি বাড়াতে পারবো না, আমি একটা 32GB র্যাম কিনে আমি সেটার মধ্যে দিয়ে ফেলি, ভাই ইটস এনাফ। বাট না, আপনি অবশ্যই সেখানে 16GB করে দুটো র্যাম কিনবেন এবং দুটো স্লটে সেটা ব্যবহার করবেন। কারণ কি, আপনি যদি সিঙ্গেল স্লটে একটি মাত্র র্যাম ব্যবহার করেন সেটা যদি 32GB হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 15 থেকে 20% পারফরমেন্স ড্রপ পাবেন। বাট আপনি যদি ডুয়াল চ্যানেলে 16GB করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কোনো ধরনের পারফরমেন্স ড্রপ পাবেন না। সুতরাং আপনার বাজেট অনুযায়ী আপনি যে র্যামই সিলেক্ট করেন না কেন সেটা অবশ্যই ডুয়াল চ্যানেল বা কোয়াড চ্যানেলে ব্যবহার করার জন্যই সিলেক্ট করুন। গেমার্স ভাইদের মধ্যে অনেকেই আছেন যে 8GBটা বেশ পছন্দ করেন, তাই আপনাদের মধ্যে অনেকেই চান যে একটি 8GB র্যাম থাকুক আপনার কম্পিউটারে। আপনি চাইলেই লাগাইতে পারেন, বাট 8GBটা কিন্তু আপনার পারফরমেন্সের উপর কোনো ধরনের প্রভাব ফেলবেন না, সেটা নিতান্তই
আপনার ব্যক্তিগত চয়েসের উপর। এখন অনেকেই বলতে পারেন যে আমার গেমিং বিল্ডের জন্য কতটুকু র্যাম প্রয়োজন তা আমি কিভাবে বুঝবো। আমার রেকমেন্ডেশন থাকবে যদি আপনি মিড রেঞ্জ গেমিং করে থাকেন তাহলে কিন্তু আসলে আপনি 8GB দুটো স্লট নিতে পারেন, অর্থাৎ 16GB র্যাম নিলে মোটামুটি এনাফ। আর আপনি যদি স্ট্রিমিং করে থাকেন বা একটু হাই এন্ড গেম খেলে থাকেন তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে আপনার 32GB র্যাম নেওয়া দরকার, অর্থাৎ 16GB করে দুটো নেওয়া দরকার, বা আপনি চাইলেই আরও 8GB করে 4টা নিতে পারেন আপনার র্যাম স্লট অনুযায়ী। আর যদি আপনি চিন্তা ভাবনা করেন যে ভাই আমি হেভি গেমিং করবো, আমি স্ট্রিমিং করবো, আমি ভিডিও এডিটিং করবো, আমি আর অন্যান্য মাল্টিটাস্কিং করবো, তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে আপনি 64GB র্যাম নিতে পারেন, অর্থাৎ এক্ষেত্রে আপনি ওই আপনার স্লট অনুযায়ী সেটাকে ভাগ করে দেন আপনি পারচেস করতে পারেন। স্টোরেজ, ইয়েস, স্টোরেজ কিন্তু আসলে গেমিং কম্পিউটারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আমরা কোন টাইপের স্টোরেজ কিনবো সেটা আমরা অনেকেই কনফিউজড হয়ে যায়। বাজারে বেশ কয়েক ধরনের স্টোরেজ পাওয়া যায়। মূলত এইচডিডি যেটা আমরা আগের জেনারেশনে সবাই এটা ব্যবহার করে থাকতাম, এটার স্পিড তুলনামূলক কম হয়ে থাকে এবং এটা একটা মেকানিক্যাল টেকনোলজির মাধ্যমে কিন্তু অপারেট হয়ে থাকে, যার ফলে এটা দীর্ঘস্থায়ী খুব একটা হয় না এবং মাঝে মাঝে কিন্তু আসলে ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পরবর্তীতে বা একদম লেটেস্ট যেগুলো বলতে পারেন হলো এসএসডিও কিন্তু আসলে কয়েক ধরনের পাওয়া যায়, যার মধ্যে সাটা এসএসডি থাকে যেটা সরাসরি মাদারবোর্ডের সাথে কেবলের মাধ্যমে সাটা কেবলের সাথে কানেক্ট হয়ে থাকে। একটা হলো M.2 NVMe, যেটা আসলে মাদারবোর্ডে একদম সরাসরি আপনি ইনপুট করতে পারবেন। সো আমি গেমার্সদের জন্য একটা রেকমেন্ডেশন করব যে আপনি যদি এসএসডি পারচেস করেন সেক্ষেত্রে অবশ্যই M.2 NVMe যেগুলো আছে সেগুলো পারচেস করবেন। আর আপনি যদি ডেটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনি সাটা এসএসডি নিতে পারেন, যেগুলো একটু বাজেট কম হয়ে থাকে। আর আরও যদি বাজেট কম থাকে তাহলে আপনি চাইলে এইচডিডি নিতে পারেন, বাট আপনার সিস্টেমটাকে রান করার জন্য অবশ্যই একটা M.2 NVMe সাপোর্টেড এসএসডি গুলা আপনি নেবেন, যেটা 256GB হতে পারে, 512GB হতে পারে। এখন কিন্তু আসলে 256GBটা অনেক কম হয়ে যায়, 512GBটা আমি রেকমেন্ড করব। সুতরাং আমার মনে হয় এসএসডি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই M.2 NVMe নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী, কারণ এই ক্যাটাগরির এসএসডি গুলো রিড এবং রাইট স্পিড কিন্তু বেশ ভালো হয়ে থাকে, যেটা গেমিং এর জন্য এবং হেভি মাল্টিটাস্কিং এর জন্য অনেক ভালো। তাছাড়া খুব দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়। আমরা আমাদের গেমিং কম্পিউটারটা বিল্ড করার ক্ষেত্রে অনেক দামি এবং অনেক হাই এন্ডের কম্পোনেন্ট পারচেস করলেও আমাদের পাওয়ার সাপ্লাই পারচেসের ক্ষেত্রে কেন জানি একটু কার্পণ্যতা কাজ করে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, ভালো মানের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার গেমিং কিংবা পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব না ফেললেও আপনার কম্পিউটারে ব্যবহৃত যে দামি কম্পোনেন্টসগুলো আছে না সেগুলোকে রক্ষা করে। আমি এমনও দেখেছি যে মিড বাজেটের অনেক কম্পিউটার বিল্ড করার ক্ষেত্রে অনেকে কিন্তু কেসিং এর মধ্যে থাকা বিল্ট ইন যে পাওয়ার সাপ্লাই আছে সেটার উপরই ভরসা করে থাকে। তাই একটি পাওয়ার সাপ্লাই পারচেসের ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারের প্রতিটি কম্পোনেন্ট কি পরিমাণে পাওয়ার কনজিউম করে থাকে সেটার একটা ধারণা নেবেন। উদাহরণস্বরূপ আপনার কম্পিউটারের প্রতিটি কম্পোনেন্ট মিলিয়ে যদি 600 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করে থাকে, আপনি সেখান থেকে 15 থেকে 20% পাওয়ার আরো বাড়িয়ে 700 থেকে 750 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পারচেস করবেন। বাজারে কিন্তু মোটামুটি 1200 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল রয়েছে। বাজেটে যদি কুলায় এবং আপনার যদি ফিউচারে আপগ্রেড করার চিন্তা ভাবনা থাকে আপনার কম্পোনেন্টসগুলো, তাহলে আপনি চাইলে আরো হায়ার ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো পারচেস করতে পারেন। সুতরাং আপনার গেমিং কম্পিউটার বিল্ড করার ক্ষেত্রে 80+ ব্রোঞ্জ, গোল্ড, প্লাটিনাম ক্যাটাগরির যে সকল পাওয়ার সাপ্লাইগুলো আছে না সেগুলো থেকে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটা পারচেস করতে পারেন। এখন চলে আসি গেমিং কম্পিউটারের অন্যতম একটি কম্পোনেন্ট, সেটা হলো কুলারের ব্যাপারে। হ্যাঁ, কুলার কেন আমাদের প্রয়োজন? কারণ আমরা যখন গেমিং করব তখন আমাদের প্রসেসর কিন্তু বেশ গরম হয়ে যায়, যার ফলে কিন্তু সেটা সাথে সাথে ঠান্ডা করার প্রয়োজন পড়ে। সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার পারফরমেন্স ড্রপ হবে, যেমন ঠিক তেমনই আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন। সুতরাং কুলার সিলেকশনের ক্ষেত্রে আপনার কিছু দিক মাথায় রাখতে হবে। বাজারে কিন্তু আমরা বর্তমানে দুই ধরনের কুলার সবচেয়ে বেশি দিকে থাকি, একটা হলো লিকুইড কুলিং সিস্টেমের যে কুলারগুলো সেটা, আর একটা হলো এয়ার কুলিং সিস্টেমের যেগুলো সেটা। অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমের গুলো একটু বাজেটে কম হয়ে থাকে, যেটা মোটামুটি আমরা মিড রেঞ্জে যারা গেমিং করে থাকি তারা সবচেয়ে বেশি পারচেস করে থাকি। এটা কি করে থাকে? এটা হলো আপনার প্রসেসরের উপর একটা হিটসিঙ্ক বসানো থাকে, যার ফলে যখন সেই প্রসেসরটা গরম হয় তখন সেটা বাতাসের মাধ্যমে শোষণ করে সেটা চারিদিকে সরিয়ে দেয়, যার ফলে আপনার কেসের মধ্যে যদি প্রপার ভেন্টিলেশন থাকে সেই গরম বাতাসটা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে বের হয়ে যায়, যার ফলে আপনার প্রসেসরটা ঠান্ডা থাকে। এই ক্ষেত্রে এইসব টাইপের কুলিং সিস্টেমটা কিন্তু একটু বাজেট কম হয়ে থাকে। আর লিকুইড কুলিং এর ক্ষেত্রে কিন্তু আসলে প্রসেসরের উপর হিটসিঙ্কের পরিবর্তে কিন্তু আসলে লিকুইড ব্লক থাকে, যার ফলে লিকুইডের মাধ্যমে কিন্তু তারা সেই তাপটাকে শোষণ করে ফেলে এবং আপনার প্রসেসরটাকে ঠান্ডা রাখে। যদিও এই টাইপের কুলিং সিস্টেমটা কিন্তু আসলে একটু দামি হয়ে থাকে, অর্থাৎ যাদের বাজেট বেশি, যারা খুব হাই এন্ডের গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছে তারা কিন্তু আসলে এই টাইপের কুলিং টেকনোলজিটা ব্যবহার করতে পারে। এখন চলে আসি কেসিং এর দিকে। গেমিং কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আসলে কেসিং অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা কিভাবে? আপনি আপনার মাদারবোর্ডের সাইজ অনুযায়ী অবশ্যই কিন্তু কেসিং সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার মাদারবোর্ড যদি ATX ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরি আপনি কেসিং পারচেস করবেন, আপনার মাদারবোর্ড যদি মাইক্রো ATX হয় সেই ক্যাটাগরি কিনবেন, আপনার মাদারবোর্ড যদি মিনি ATX হয় সেই ক্যাটাগরি কিনবেন। সুতরাং অবশ্যই মাথায় রাখবেন যে আপনার মাদারবোর্ড যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি কেসিং আপনি পারচেস করবেন। এবং কেসিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এটার মধ্যে প্রপার এয়ার ভেন্ট আছে কিনা, অর্থাৎ এয়ার বাইপাস হওয়ার মতো
সিস্টেম সেখানে আছে কিনা। একটা কেসিং এর ক্ষেত্রে অর্থাৎ গেমিং বিল্ড করার ক্ষেত্রে এই কেসিংটা যদি আপনি পারচেস করেন যেটার মধ্যে কোনো ধরনের এয়ার ভেন্ট নেই, যেটা দিয়ে বাতাস বের হওয়া বা ভিতরে ঢোকার কোনো ধরনের রাস্তাই নেই, তাহলে কিন্তু আপনার গেমিং পিসিটা খুব সহজেই গরম হয়ে যাবে এবং কম্পোনেন্টসগুলো কিন্তু আসলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হতে পারে। একটি গেমিং পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনি যে কেসিংটা সিলেক্ট করবেন সেখানে প্রপারলি এয়ার সার্কুলেশনের সুবিধা আছে কিনা, সেটার মধ্যে প্রপারলি যে কুলিং যে ফ্যানগুলো থাকে অর্থাৎ এক্সস্টেড যে ফ্যানগুলো থাকে সেগুলো আছে কিনা, সেটা হোক 4টা সেটা হোক 6টা, বাট সেটা যদি প্রপারলি এয়ার সার্কুলেট করতে পারে সেই জিনিসটা নিশ্চয়তা রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, গেমিং করার সময় কিন্তু আপনার প্রসেসর, গ্রাফিক্স কার্ড এগুলো কিন্তু বেশ গরম হয়ে যাবে এবং তখন যদি প্রপারলি সে তাপগুলা সেখান থেকে বের হয়ে না যেতে পারে তাহলে কিন্তু আপনার গেমিং পারফরমেন্সের ক্ষেত্রেও সেখানে একটা ড্রপ পাবেন। তাছাড়া যে কোনো সময় আপনার কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং গেমিং পিসি পারচেস করার ক্ষেত্রে অবশ্যই আপনার কেসিং সিলেকশনের ক্ষেত্রে একটু খোলামেলা কেসিং যেটার মধ্যে প্রপারলি এয়ার সার্কুলেশন আছে সেটা মাথায় রেখেই পারচেস করবেন। তো আপনার গেমিং কম্পিউটারের মূল বিলটা কিন্তু আসলে শেষ। এখন যে জিনিসটা লাগবে সেটা হলো একটি ইউপিএস। ইয়েস, আপনার টোটাল এই সিস্টেমটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনাকে একটি ইউপিএস দরকার। তাছাড়া এটা কিন্তু আসলে আপনাকে সুরক্ষাও দিয়ে থাকবে, কারণ হাই ভোল্টেজের ক্ষেত্রে বা আপনার মোটামুটি কারেন্ট আপ ডাউন তো করতেই থাকে সবসময় আমাদের দেশে। সো এই ক্ষেত্রে কিন্তু আসলে একটি ইউপিএস আপনার মাস্ট দরকার। বাজারে কিন্তু 600 ওয়াট থেকে 1250 ওয়াটের ইউপিএস অ্যাভেলেবেল রয়েছে। ব্র্যান্ড ভেদে সেগুলো কিন্তু দাম ওঠানামা করে এবং এক এক ব্র্যান্ডের দাম এক এক রকম। আপনার বাজেট অনুযায়ী অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের এবং একটি ভালো মানের ইউপিএস আপনি পারচেস করবেন। তাছাড়া বাজারে ইতিমধ্যে ইনভার্টার টেকনোলজির ইউপিএস অ্যাভেলেবেল রয়েছে। আমরা সাধারণত দুই ধরনের ইনভার্টার টেকনোলজির ইউপিএস দেখে থাকি, একটা হলো স্ট্যাটিক ইনভার্টার, একটা হলো ডাইনামিক ইনভার্টার। অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী আপনি একটা ভালো মানের ইউপিএস সেখান থেকে পারচেস করতে পারেন। সো এখন কিন্তু আপনার গেমিং কম্পিউটারটি বিল্ড করা মোটামুটি শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ভালো মানের গেমিং মনিটর পারচেস করতে হবে। একটা হাই রিফ্রেশ রেট সম্পন্ন, একটি ভালো মানের ভালো প্যানেল সম্পন্ন একটি গেমিং মনিটর আপনাকে পারচেস করতে হবে। তাই গেমিং মনিটর সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও আছে গেমিং মনিটর নিয়ে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলও সেটা আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্কও সেখানে দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেয়ে সেটা দেখতে পারেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। মনিটর পারচেসের পর আপনার দরকার একটি গেমিং কিবোর্ড এবং একটি গেমিং মাউস। একটি ডেডিকেটেড ভিডিও আছে আমাদের গেমিং কিবোর্ড নিয়ে, সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন এবং সেটাকে ফলো করে আসতে পারেন, কারণ আমরা নিত্য নতুন টেকনোলজি বিষয়ক সকল তথ্য কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে জানিয়ে দিব। সুতরাং নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে আপডেটেড থাকতে চাইলে অবশ্যই ট্রাস্টেড সলিউশনের অফিসিয়াল ফেসবুক পেজটাকে ফলো করে আসার জন্য অনুরোধ রইল। আর গেম খেলার জন্য বাজারে স্পেশালি ডেডিকেটেড গেমিং মাউস পাওয়া যায়, সেখান থেকে আপনার বাজেট অনুযায়ী কিন্তু আসলে আপনি সিলেক্ট করতে পারেন। আর দীর্ঘ সময় জুড়ে যেহেতু আপনারা গেমিং করবেন, অবশ্যই গেমিং পিসি বিল্ড করার পাশাপাশি আপনি একটি গেমিং চেয়ারও পারচেস করবেন, না হলে কিন্তু আসলে দীর্ঘ সময় গেমিং করাটা আপনাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠবে। আর টোটাল গেমিং সেটআপটাকে সাজিয়ে রাখার জন্য আপনার দরকার একটি গেমিং টেবিল, যেটা কিন্তু আসলে টোটালি আপনার গেমিং ভাইবটাকে রিপ্রেজেন্ট করবে। সুতরাং এই সকল প্রোডাক্ট পারচেস করতে হলে অবশ্যই ট্রাস্টেড সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ট্রাস্টেড সলিউশন দিচ্ছে আপনাকে 100% অথেন্টিক প্রোডাক্ট উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড লটস অফ ডিসকাউন্ট। তাছাড়া আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে থাকছে নিশ্চিত উপহার, যা কিনা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে নিয়ে যাবে জাস্ট অন্য লেভেলে। আমাদের ফাস্টেস্ট ডেলিভারি, অবিশ্বাস্য রিটার্ন পলিসি, হ্যাজেল ফ্রি আফটার সেল সার্ভিস পেতে এখনই ভিজিট করুন ট্রাস্টেড সলিউশনের অফিসিয়াল ওয়েবসাইট www.trustedSolutionBD.com। তাছাড়া নিত্য নতুন টেকনোলজির সাথে পরিচিত হতে এবং সকল ধরনের আপডেটস পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিজিট করে আসার জন্য অনুরোধ রইল। সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই ট্রাস্টেড সলিউশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।